নমস্কার, আমি সুশোভন। শুরু করছি আজকে ন্যাশনাল নিউজ 24x7। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছাত্রছাত্রীরা আমাদের গর্ব এবং ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। আগামী দিনের দেশের মুখ এরাই উজ্জ্বল করবে। বাংলার সম্মান বিশ্ব বাংলায় বাংলাকে প্রতিষ্ঠিত করবে এরাই। তাদের বাস্তব স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, তাদের স্বপ্ন আলোকের ভোর দেখাবার জন্যই আমাদের কিন্তু এই স্কিম। আমরা অনেক কিছু ইতিমধ্যেই করেছি। অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুলে যাওয়ার পোশাক, স্কুল ব্যাগ ও জুতো দেওয়া থেকে শুরু করে প্রাইমারি সেক্টরে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রীটা হচ্ছে ইন জেনারেল সমস্ত মেয়েদের জন্য, অল গার্ল চাইল্ড, সরকারি স্কুল, কলেজের, ইউনিভার্সিটির। শিক্ষাশ্রী হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের। ঐক্যশ্রী হচ্ছে সংখ্যালঘুদের। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, এটা জেনারেল স্টুডেন্টদের, ইকোনমিক ব্যাকওয়ার্ড ইন জেনারেল অল কাস্টকে, যারা কোনো সুযোগ পায় না। অনলাইন পড়াশোনার সুবিধার জন্য 12 ক্লাসে পড়ে এমন সমস্ত ছাত্রছাত্রীকে ট্যাবলেট, কম্পিউটার বা স্মার্ট মোবাইল ফোন দেওয়া, যেটা আমরা অলরেডি দিয়েছি। একটা যুগান্তকারী পদক্ষেপ, তার নাম তরুণের স্বপ্ন। এটা আমরা আগেই করেছি। এবার আমরা চালু করতে চলেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এর জন্য আমরা গর্বিত এবং নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সরকার আসলে এটা করবে, এবং আগেই কৃষক বন্ধুটা আমরা করে দিয়েছি। এবং আজকে এটা একটা বিরাট কাজ। সারা বিশ্বে এত বড় প্রকল্প এই প্রথম, দেশেও তো বটে। ইউনিক স্কিম। এবং আমরা যেটা বলি, আমরা যে কথা রাখি, এবং কথা রাখাটাই আমাদের কথা, কথা রাখাটাই আমাদের কাজ এবং উন্নয়ন আমাদের কাজ। স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা পর্যন্ত, মনে রাখবেন, ছাত্রছাত্রীরা ঋণ নিতে পারবেন। এর জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, গ্যারেন্টার হবে রাজ্য সরকার। এই ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, 10ম শ্রেণী থেকে শুরু করে স্নাতক থেকে স্নাতকোত্তর, অর্থাৎ ওই এমএ টেমএ, এমএসসি, নানা রকম, এমকম, এরপর ডিপ্লোমা আছে, ডাক্তারি আছে, গবেষণা আছে, সব কিছুতেই লোন পাওয়া যাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট, যেখানে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিপিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়, সেখানে পড়াশোনা করলেও এই ঋণ পাওয়া যাবে। মনে রাখবেন, এই ঋণটা খুবই ইম্পর্টেন্ট এবং এর মধ্যে কতগুলো বিশেষ দিক আছে। লেখাপড়ার যাবতীয় খরচ, কোর্স ফি, টিউশন খরচ, হস্টেল ফি, বইপত্র, কম্পিউটার, ল্যাপটপ কেনা, এই প্রকল্প থেকে ঋণ পাবে। বাংলায় বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীরা রাজ্যের বাইরে, এমনকি বিদেশে অবস্থিত যে কোনো স্বীকৃত স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই ক্রেডিট কার্ডে সুবিধে পাবেন। 40 বছর বয়স পর্যন্ত এটা চলবে। কেন এত বছর আমরা অ্যালাউ করেছি? স্টুডেন্ট তো মাধ্যমিক পাশ করে 13, 14, 15, 16 বছরের মধ্যে। তার কারণ হচ্ছে, অনেকে জানবেন হয়তো ব্রেক অফ স্টাডিজ হয়ে গেছে, পড়াশোনা করতে পারেনি পয়সার অভাবে, এখন হয়তো কোনো চাকরি বাকরি করে বা করে না, কিন্তু তার পড়াশুনোর দিকে ঝোঁক আছে, সে একটা গবেষণা করতে চায়, সে একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায়। সেই ক্ষেত্রে
তারা যাতে সুযোগ পায়, রিসার্চ করতে পারে, সেই জন্যেই 40 বছর বয়স অবধি এই সুযোগটা দেওয়া হয়েছে। এই ক্রেডিট কার্ডের ঋণের মেয়াদ হচ্ছে 15 বছর। 15 বছর মানে অনেক বেশি। তার মধ্যে তারা চাকরি বাকরিও পেয়ে যাবেন। উচ্চশিক্ষা যারা করেন, ভালোভাবে শিক্ষায় দীক্ষায় যারা নানা রকম ট্রেনিং নেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে, তারা চাকরি বাকরি পেয়ে 15 বছরের মধ্যে এই ঋণ শোধ করবেন। রাজ্যের সব সরকারি বেসরকারি কোঅপারেটিভ ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে এবং ব্যাংকিং সেক্টর থেকেও পাওয়া যাবে। দ্য এন্টায়ার লোন ইজ কভার্ড বাই ইন্স্যুরেন্স। আবেদন করার পদ্ধতি খুব সহজ, সবটাই অনলাইন। কোর্স চলাকালীন যে কোনো সময় আবেদন করা যাবে। এর ফলে ছেলে মেয়েদের পড়াশোনার খরচের জন্য বাবা মার আর কোনো চিন্তা থাকবে না এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না, এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না, পায়ের জুতো বা হাফশোল হয়ে যাবে না। আমি আশা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড আগামী দিনে ছাত্রছাত্রীদের অনেক স্বপ্ন পূরণে তাদের সাহায্য করবে। তাই আমি সবাইকে বলবো, টাকা পয়সার কথা না ভেবে মন দিয়ে আমার ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশুনো করুন। পিতামাতাকেও বলবো, অভিভাবকদের চিন্তা করবেন না, আপনি ঘরের সামনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনার হাতের মুঠোয় এসে গেল, আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার ছেলেমেয়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ আইএস, কেউ আইপিএস, নানা রকম উচ্চশিক্ষায় দেশে বিদেশে তারা স্থান পাবে, আপনাদের মুখ উজ্জ্বল করবেন। এই ক্ষেত্রে পরিবারও আজকে তাদেরও আমি আমাদের প্রণাম জানাচ্ছি সব পরিবারকে, এবং আমাদের কথা মতো আমরা কথা রেখেছি, সেই জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যেসব ছেলেমেয়েরা আজকে এই কার্ড পেলেন বা যারা আবেদন করেছেন, আমি সবাইকে আমার অভিনন্দন জানাই। আগামী দিনও যারা আবেদন করবেন তারা এই কার্ড পাবেন। আমি চাই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে উঠুক আমার ছাত্রছাত্রীদের বিশেষ বন্ধু, বিশ্বস্ত সাথী। আমি আপনাদের আরও বলি যে একটা দিকে শুধু লক্ষ্য রাখতে হবে যে কখনোই কোনো স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে কোনো প্রতারক যদি কার্ডটাকে নকল করে নানা রকমভাবে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করে, মনে রাখবেন এই সমাজে যেমন ভালো লোক আছে, কিছু দুষ্টু প্রকৃতির লোকও আছে যারা নিজেদের স্বার্থে গভর্নমেন্ট লোগো মিসইউজ করে। পার্লামেন্টের ঘটনাও আপনারা জানেন, পার্লামেন্টে যখন অ্যাটাক হয়েছিল, গভর্নমেন্টের গাড়ি করে গিয়েই কিন্তু টেরোরিস্টরা অ্যাটাক করেছিলেন। এগুলো এক একটা কিছু লোক আধার কার্ড থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, স্টুডেন্টস কার্ড থেকে শুরু করে নানা রকমভাবে তারা কিন্তু জালিয়াতি করে। কোনো জালিয়াতির দিকে তাকাবেন না, যাবেন না। স্টেট ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে, সেখানে যে অনলাইন হচ্ছে, সেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন অনুযায়ী কাজটা হবে। আর আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, কোঅর্ডিনেশন করতে হবে, মনিটরিং করতে হবে, যারা স্টুডেন্টদের এই টাকা নিয়ে কোনো মিসইউজ না করে, এবং সেক্ষেত্রে নজর রাখতে হবে। একমাত্র আর যে যে জায়গা থেকে স্টুডেন্টরা লোন পাবে সেই জায়গাগুলোকে নিশ্চিন্ত করে দিতে হবে, জেলা থেকে শুরু করে স্টেটে, যাতে কোনো বাইরের প্রতারণা করে, নকল লোগো করে, আজকাল তো নকল ভিডিও হয়, নকল ডেকোরেটেড সাজ করিয়ে দেয়, নকল নানা রকম কাজ করে বেড়ায়। দে আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। এই যে ভ্যাকসিনের যেটা হলো, ইট ইজ আইসোলেটেড কেস, ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। কিন্তু অনেক সময় কেউ বুঝতে পারে না, ভাবে সরকারি গাড়ির কালার লাগাচ্ছে। চোর ডাকাতরা তো এগুলোই করে বেড়ায়। আর চোর ডাকাতরা সবসময় চেষ্টা করে বাইরে কেউ বেরোলেই তার সাথে একটা ছবি তুলে নেওয়ার। সেলফি বলুন, দিদি একটা সেলফি তুলবো, আমি অনেক সময় এখন বলে দিই না, না বলি একটাই কারণে, কারণ কে যে কোথায় কী করে বেড়াচ্ছে তার তো কোনো ঠিক নেই।
ধরুন আমি দুর্গাপুজোর প্যান্ডেলে গেলাম, অনেক লোক প্যান্ডেলে থাকে, সবাইকে তো চিনি না। মন্দিরে পুজো দেখতে আসে অনেকে, কে কোথায় একটা দূর থেকে ছবি তুলে নিচ্ছে। আমি তো একবার লক্ষ্য করলাম, আমি প্লেনে বসে আছি 1A সিটে, আর ছবি তুলছে 20 নম্বর সিট থেকে, পুরো জুম করে, ফটোশপ করে। এসব কায়দাও আছে। সুতরাং সব কিছু ফুল প্রুফ করে যাতে কাজটা চলে। এদিকে আমি ব্রাত্য বোস এবং বিশেষ করে মনীষ জৈন যারা আছেন, এবং ব্যাংকিং সেক্টর, আমাদের কোঅপারেটিভ সেক্টর, স্টুডেন্টরা যাতে হ্যারাস না হয় এটা লক্ষ্য রাখতে হবে। স্টুডেন্টরা যাতে অ্যাডভান্টেজ পায় সেটা লক্ষ্য রাখতে হবে। যে স্টুডেন্টরা লোন পেয়েছে তাদের সাথে আপনাদের একটা কমিউনিকেশন সিস্টেম থাকবে, এটা মাথায় রাখবেন। সেই কমিউনিকেশন সিস্টেমের যে কোড, এই কোড কেউ যেন জানতে না পারে, একজন দুজন ছাড়া। এবং কোনো ঘটনা ঘটলে সেই দুজনই কিন্তু দায়ী হবে, এটাও মাথায় রাখতে হবে। আমরা 70 লক্ষের বেশি ছাত্রছাত্রী কন্যাশ্রীকে দিই, কন্যাশ্রীরাও এর থেকে সুযোগটা পাবে। ঐক্যশ্রী যারা পড়ে তারাও পাবে, সবুজ সাথী সাইকেল দেওয়া হয় তারাও পাবে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স তারাও পাবে, নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট IAS IPS পরীক্ষার জন্য বিশেষ আবাসিক ট্রেনিং দেওয়া হবে। এর জন্য সেখানে সত্যেন্দ্রনাথ ঠাকুর স্টাডি সেন্টার তৈরি করা হয়েছে। 100 ছেলে মেয়েকে আমরা নিচ্ছি যারা বিনামূল্যে থাকা খাওয়া পড়াশোনার সুযোগ পাবে এবং মাসিক স্টাইপেন্ডও পাবে। সব খরচ বহন করবে রাজ্য সরকার, যাতে IAS IPS WBCS WBPS গরিবের ঘর থেকে, আদিবাসীর ঘর থেকে, তপশিলির ঘর থেকে, নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে, সাধারণ ঘর থেকে আসে। এবং আজকে ঐতিহাসিক হুল দিবসের এই পুণ্য দিনে সাঁওতাল বিদ্রোহের নায়ক সিদু কানহুকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। সকল আদিবাসী ভাই বোনকেও জানাই আমার সালাম, জয় জোহার এবং অভিনন্দন। এই অমর শহীদের শ্রদ্ধা জানাতে সিদু কানহুর নামে একটি বিশ্ববিদ্যালয় আমরা করেছি। আমরা আরও অনেক কাজ করেছি এবং তাতে আমি মনে করি যে প্রত্যেকে খুশি হবে। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলররা যারা আছেন তারা তো ভীষণ খুশি হবেন, তাদের স্টুডেন্টরা নিজেরাই নিজেদের টাকায় পড়াশুনো করবে। মানে এই 10 লক্ষ ক্রেডিট কার্ডটা তাদের নিজেদের অহংকার, তাদের শিক্ষার অলংকার। তারা নিজে পায়ে দাঁড়াবে, বড় বড় ইউনিভার্সিটি কলেজে পড়বে। আমি চাই আমরা যে সুযোগটা পাইনি সে সুযোগটা আমার আজকের ভাই বোনেরা পাক। আমরা আমাদের সময় আমাদেরকেও একটা বইও দেয়নি, কোনো সুযোগ পাইনি, টিউশনি করে পড়াশোনা করতে হয়েছে, ছেড়ে দিলাম সে কথা। কিন্তু আজকের ভাই বোনেরা যেখানে আমরা আছি, আমাদের এই মানবিক সরকার, আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা আমরা পালন করব। আমরা সেই জন্য আজকে আমাদের আগে কৃষক বন্ধু করে দিয়েছি, অলরেডি তারা লোন পেয়েও গেছে অনেকে, এবং আজকে আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা আমরা ওপেন করছি। এছাড়াও আরও দুটো ইনফরমেশান দিই, একটু দয়া করে লিখবেন, তাতে ছেলেমেয়েরা জানতে পারবেন। যারা টিভি আছেন একটু দেখাবেন দয়া করে, এগুলো খুব পজিটিভ কাজ। সবুজ সাথী প্রকল্পে আমরা ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের বাংলায় প্রায় 1 কোটি সাইকেল দিয়েছি। মাঝে নির্বাচনের জন্য আপনারা জানেন 3 মাস 6 মাস কোনো কাজ হয়নি, সেই সাইকেল দেওয়া বন্ধ ছিল। এখন আমরা আবার 12 লক্ষ সাইকেল দিচ্ছি। এই সাইকেল 2020 সালের 9ম শ্রেণীর 3 লক্ষ ছাত্রছাত্রী, প্লিজ দয়া করে এটা বলবেন, এটা লিখবেন, তাহলে ছাত্রছাত্রীরা জানতে পারবে। 2020 সালের 9ম শ্রেণীর 3 লক্ষ ছাত্রছাত্রী এবং 2021 সালে 9ম শ্রেণীর 9 লক্ষ ছাত্রছাত্রী মিলে এই 12 লক্ষ সাইকেল আগামী নভেম্বরের মধ্যেই সবাই পেয়ে যাবেন। 6 লক্ষ আগে দেওয়া হয়ে গেছে। তরুণের স্বপ্ন, যেটা আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের বই তরুণের স্বপ্ন, সেই প্রকল্পর নাম, যাদের আমরা ট্যাব দিচ্ছি। দ্বাদশ শ্রেণীর 8,76,000 ছাত্রছাত্রীকে ইতিমধ্যেই ট্যাব কেনার জন্য
10,000 টাকা করে দেওয়া হয়েছে। এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছে তারা যখন আবার দ্বাদশ শ্রেণীতে উঠবে তখনও প্রায় 8,94,000 ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। এবং একটা কথা বলি আপনাদের, যে আমাদের যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এটা কিন্তু ক্লাস 10 থেকেই সুবিধে পাবে, দশম শ্রেণী থেকেই পাবে। এর জন্য তাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অপেক্ষা করতে হবে না। 10 ক্লাস পাস করে সে যদি মনে করে আমি একটা অন্য স্কুলে পড়ব, বিদেশে পড়ব, অন্য রাজ্যে পড়ব, ভালো জায়গায় পড়ব, আমাদের এখানে তো শিক্ষার অভাব নেই। আমাদের অনেক ভালো ভালো স্কুল কলেজ, এখানে ইউনিভার্সিটি তৈরি হয়েছে। আমাদের ইউনিভার্সিটিগুলো, আমাদের কলেজগুলো, আমাদের স্কুলগুলো, এর জন্য আমরা গর্ববোধ করি। এছাড়াও আরেকটা কথা বলি বাংলার জন্য, এটা বাংলার, আপনারা জানেন যে আমাদের ক্যান্সারের 25% পেশেন্ট সবাই কিন্তু মুম্বাইতে যায়, টাটা ক্যান্সার হসপিটালে, টাটা সেন্টারের যে ক্যান্সার হসপিটালে আছে, বাংলা থেকে 25% লোক যায় চিকিৎসার জন্য। এবং সেক্ষেত্রে তাদের ওখানে গেলে থাকার, খাওয়া দাওয়ার, যোগাযোগ করার ভীষণ অসুবিধে হয়, ডেট পাওয়ার, কন্ট্যাক্ট করার, ক্যান্সার দেখানোর ভীষণ অসুবিধে হয়, মানুষ খুব সমস্যায় পড়েন। এই সব কথা চিন্তা করার পরে আমরা টাটা মেমোরিয়ালের সাথে যোগাযোগ করেছিলাম, এবং যোগাযোগ করে আমরা যেটা করছি, টাটা মেমোরিয়াল আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওই মুম্বাইতে যে টাটা ক্যান্সার হসপিটাল আছে ওই রকম আরও দুটো বাংলায় টাটা মেমোরিয়াল এবং পশ্চিমবঙ্গ সরকার মিলে দুটো ক্যান্সার হসপিটাল করবে। একটা SSKM-এ হবে আর একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হবে। তাহলে বাংলার লোকেদের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না, এখানেই তারা ক্যান্সারের সব ট্রিটমেন্ট করতে পারবে। এতে তাদের অনেক সুবিধে হবে। এই পর্যন্ত। আর একটা বলি, যেহেতু আমি পেশ করছি, ওয়েস্ট বেঙ্গল, আমি কাল দেখেছি কিছু কিছু নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছে ত্রাতার ভূমিকায় নেমে। ওয়েস্ট বেঙ্গল, মনে রাখবেন, অলরেডি 2.17 কোটি ডোজ দিয়েছে, টিকার ডোজ আমরা দিয়েছি টিল কালকে পর্যন্ত, দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। আমরা যা ভ্যাকসিন পেয়েছি, কি বলেছে, আমরা নাকি সেগুলো কাজ করিনি। আমি চ্যালেঞ্জ করছি, আমরা ভ্যাকসিন পেয়েছি 1.99 crore and we have already administered 1.90 crore doses from the same. আজকে আমাদের কাছে ভ্যাকসিন নেই বলে আমরা কলকাতায় সেকেন্ড ডোজ দিচ্ছি আজ আর কাল, কারণ ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবেল। বলতে পারেন বাংলা কেন 1.99 crore পাবে, যেখানে উত্তরপ্রদেশ প্রায় 3.5 কোটির মতো, মহারাষ্ট্র যেখানে 3,12 বা 17 লক্ষের মতো, আমার আপত্তি নেই, তারা পাক। গুজরাট, রাজস্থান, আমাদের থেকে ছোট ছোট স্টেটগুলো আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন পেয়েছে, কিন্তু বাংলাকে এরা বদনাম করে আর বাংলাকে ভ্যাকসিন দেয় না, বড় বড় কথা বলে। কেন আমাদের দেওয়া হয়নি? আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছিলাম আগেই, এখনও সেটার একটাও আসেনি। আর বাদবাকি আমরা কোথার থেকে 2.70 crore দিলাম জিজ্ঞেস করলেন না তো? 17 crore, এটা 59 কোটি টাকা আমরা রাজ্য সরকারের ট্রেজারি থেকে দিয়ে ভ্যাকসিন কিনেছি। এবং আমি আপনাদের বলেছিলাম সরকার না দিলে, কেন্দ্রীয় না দিলে আমরা নিজেরা কিনবো, এবং আমরা কথা রেখেছিলাম, আমরা কিনতে শুরু করেছিলাম। আমরা 59 কোটি টাকা দিয়ে, গভর্নমেন্টের ট্রেজারির টাকা দিয়ে আমরা 41 লক্ষ, আমরা প্রায় প্রচুর লোককে অলরেডি আমরা টিকা দিয়েছি। স্টেট গভর্নমেন্ট প্রকিউর 18 লক্ষ ডোজেস অফ ভ্যাকসিন directly from the manufacturers by spending 59 crore from the state exchequer. বুঝলেন কিছু? 18 লক্ষ ডোজেস
যেটা আমরা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি, প্রাইভেটরাও অনেকে দিয়েছেন, এবং আমরা ভ্যাকসিনেশনে যা পেয়েছি ইউটিলাইজেশনের দিক থেকে, ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, এক্সিকিউশনের দিক থেকে আমরা কিন্তু ভারতবর্ষের প্রথম। আমাদের টিকার সিস্টেম খুব ভালো। আমরা রোজ 3 লাখ 4 লাখ করে দিই, কিন্তু আমার হাতে না থাকলে আমি কী করবো বলতে পারেন? আমি নিজেও কিনতে পারবো না, আর তুমিও দিচ্ছ না। তো দেবে বলেছিল, তো দিলে না কেন? এখনো 2 দিন 3 দিন গ্যাপ হয়ে গেল, আগে 10 দিন গ্যাপ হয়েছে। আমাদের যেগুলো ছিল সেগুলো দিয়ে আমরা দিচ্ছিলাম। তা সত্ত্বেও বাংলায় মানে এত লোককে 2,17,00,000 লোককে অলরেডি আমরা ভ্যাকসিন দিয়েছি। এর মধ্যে 40 লক্ষ হচ্ছে যারা সবজি বিক্রেতা, যারা হকার, যারা বেরোজগারি, যারা গাড়ির ড্রাইভার, যারা অটো ড্রাইভার, যারা সুপার মানে ধরুন রাইস মিলে কাজ করে, কেবল টিভিতে কাজ করে, এরকম অনেক লোক আছে। বস্তি এরিয়া, গরিব এরিয়া, যাদের ক্ষমতা নেই, তাদের এই রকম 40 লক্ষ লোককে সুপার স্প্রেডার যাদের কাছে বেশি লোকজন যায়, তাদের আমরা অলরেডি দিয়েছি। এবং বেঙ্গল যে এফিসিয়েন্টলি কাজ করেছে, তার জন্য আমরা অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি। তবে আমি মনে করি জনগণের অ্যাপ্রিসিয়েশন সবচেয়ে বড়। আর রাজনৈতিক দলের কথা যাদের কাজ নেই, সারাক্ষণ সমালোচনা করে বেড়ায়। আর আমাদের দেখুন পরপর কত উন্নয়নের কাজ হচ্ছে, এবং কাজ আমরা করে যাচ্ছি। আর যেটা ফেক ক্যাম্প হয়েছিল কলকাতায়, অনেক বড় বড় কথা অনেকে বলছেন, তাদের উদ্দেশ্য আমি বলবো, যখন ফেক ভিডিও হয় আপনারা কি করেন? কটা দায়িত্ব নেন? যখন ফেক নাটক করে ডেকোরেশন করে ভায়োলেন্স সাজানো হয়, কটা ব্যবস্থা নেন? একমাত্র বিজেপি পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে কেউ টুইটার করলে তাদের বিরুদ্ধে এফআইআর করেন, অ্যারেস্ট করেন। তাছাড়া কটা ব্যবস্থা নেন? আজকেও তো গঙ্গায় ডেড বডি এসছে কোভিডের, মানিকচকে পরপর ডেড বডি এসেই যাচ্ছে। উত্তরপ্রদেশে ভাসিয়ে দিচ্ছে, কত দূর ভাসতে ভাসতে কোথায় কেউ কুমির মাছ টাছ খেয়ে নিচ্ছে, কোথাও অর্ধেক ডেড বডি আসছে, কোথাও ডেড বডি চলে যাচ্ছে গঙ্গা দিয়ে। গেট খুললে তবে আমরা বুঝতে পারি যদি কোনো ডেড বডি আটকে থাকে। তাহলে আমার এখানে আমি 7টা ডেড বডি পেয়েছি অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কত যে রাজ্য দিয়ে গঙ্গা দিয়ে বেরিয়ে গেছে তার কোনো ইয়াত্তা নেই। তাদের মুখে বড় বড় কথা। এবং পরিষ্কার আমি বলি যে আমি সরি যে আমাদের ভ্যাকসিন ঠিকমতো দেওয়া হচ্ছে না। অন্য রাজ্য যদি 3 কোটি 3.5 কোটি পায়, তাহলে আমি কেন 1 কোটি কম পাবো? 1 কোটি কম পাওয়া মানে তো আমি 1 কোটি লোককে ফার্স্ট ডোজটা দিয়ে দিতে পারতাম। সুতরাং বঞ্চনার একটা বড় জায়গা হয়ে গেছে এটা। দিবে দিয়ে আজকেই চিঠি তৈরি করো এবং আমাকে দাও এবং চিঠি লেখাও। সুতরাং এটাও আপনাদের কাছে বললাম। তার কারণ বড় বড় কথা বলছে তো ফেক ক্যাম্প নিয়ে, ওটা আইসোলেটেড একটা ম্যাটার। নাথিং, স্টেট গভর্নমেন্ট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, নট অ্যাট অল। এবং আমাদের কমপ্লেন আসার সাথে সাথে যে অ্যাকশান আমরা নিয়েছি, এই অ্যাকশান আর কোনোদিন কেউ নিতে সাহস পায়নি। আর এখানে একটা পরিকল্পনা চলছে চক্রান্ত করে, বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিকটেট করে, বাংলাকে বদনাম করে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলেও নয় পিল নয় কিল নয় ঢিল একটা কিছু করে যাচ্ছে টোটাল বোঝাপড়ার মাধ্যমে। আর ইউপিতে লোক রোজ মারা যাচ্ছে। হাতরাস থেকে শুরু করে দিল্লির ওই ক্যাকার ঘটনা, কত লোক মারা গেছে। আজ পর্যন্ত কিছু হয়েছে? আজ পর্যন্ত কোনো লোক বিচার পেয়েছে? কোনো বিচার হয়নি। এত লোককে আজকে একটা ফেক ক্যাম্প করেছে বলে তোমরা চালাচ্ছ, তো সেটাও সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি আমরা। এবং তাদের যে ইঞ্জেকশনটাও দেওয়া হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা কিন্তু কোভিডের ইঞ্জেকশন নয়। যা দিয়েছে সেটা ভুল করেছে। আমি তো বলেছি উগ্রপন্থার থেকেও ভয়ঙ্কর যারা চিট করে। এবং যারা চিট করে তারা অনেকের সাথে ছবি তুলে রেখে দেয়, তার কারণ এটা শো অফ করবার জন্য। ডেঞ্জারাস। এখন আর কারোর সাথে কারো ছবিও তোলা যাবে না। 2 হচ্ছে
আমরা স্ট্রং অ্যাকশান সে ব্যাপারে নিয়েছি, অলরেডি সিট তৈরি হয়েছে এবং আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি যে ইঞ্জেকশনটা দিয়েছে সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক্স ইঞ্জেকশন, দ্যাট ইজ নট কোভিড ইঞ্জেকশন, এবং তার কোনো খারাপ কিছু হতে পারে কিনা সেটাও আমরা খোঁজ খবর করছি। আশা করি কিছু খারাপ হবে না। যদি হয় আমরা এই যতজনের ওপর করেছে তাদের প্রত্যেককে স্বাস্থ্য ডিপার্টমেন্ট যোগাযোগ রেখেছে এবং তাদের ভ্যাকসিনেশন আমরা করে দেবো তাদের শারীরিক অবস্থা দেখে এবং তাদের পছন্দ মতো, এবং ডাক্তার যখন তাদের অ্যালাউ করবে। গভর্নমেন্ট নিজে দায়িত্ব নিয়ে এটা করে দেবে। সুতরাং মনে করবেন আমরা যেভাবে কাজ করি এরকমভাবে কাজ কেউ করে না। গুজরাটে তো বিজেপি পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি করা হয়েছিল, কটা হেলথ মিনিস্টারের চিঠি গেছিল, কটা তদন্ত করেছিল। আর যে রাজ্যটা সবচেয়ে বেশি কাজ করে সেখানে এসে বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, শুধু জালিয়াতি। আর এইসব কেসগুলো বিজেপি সাজিয়ে করেনি, তারই বা প্রমাণ কোথায়? যারা বিজেপি সাজিয়ে যে কেস করে তারা তৃণমূলের দুটো ছবি তুলে রাখে, ছবি দিয়ে এখন আর বিচার করা যায় না। এখন ছবি একেবারে পুরো ফটোগ্রাফি থেকে ফটোশপ থেকেও করে নেয় অনেকে, জুম করে নেয় অনেকে। রাস্তায় বেরোচ্ছে, দাদা একটু কথা শুনবেন, না শুনলে বলবে দেখো শুনলো না, মেয়র বেরিয়ে চলে গেল। আর শুনতে গেলেই ছবি উঠে সেই ছবিটা দিয়ে ব্যবসা। বিজেপির ছবি নেই, সেই ছবিগুলো কোথায়? মনে রাখবেন, চক্রান্ত যখন কেউ করে না চক্রান্তটা ধরা পড়ে যায়। এবং আমি আশা করি বিজেপির অনেকের সাথে ওই ছবি আছে বা অন্যান্য পার্টিরও, সেগুলো আগামী দিন বেরোবে, দেখতে পাবেন। কাজেই এই অন্যায় যে করে সে এ পার্টি হোক আর বি পার্টি হোক আর সি পার্টি হোক আর ডি পার্টি হোক, আমি কাউকেই বরদাস্ত করিনি এবং কাউকেই বরদাস্ত করছি না এবং আগামী দিনেও করব না। প্রত্যেককে বলবো সজাগ থাকুন, সতর্ক থাকুন। আজও চিটফান্ডের নামে অনেকেই গ্রামগঞ্জ থেকে টাকা তোলে। কেন দিচ্ছেন? বারবার করে বলছি দেবেন না। ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে করুন, ব্যাংক তো আছে। কোঅপারেটিভ ব্যাংকে যান, এমনি ন্যাশনালাইজড ব্যাংকে যান। কেন চিটফান্ডে টাকা রাখবেন? চিটফান্ডের নামে আজও অনেক লোক করে খাচ্ছে। তারা ভাবে এইসব লুটপাট করবো আর কয়েকটা ছবি দেখাবো, ইনফ্লুয়েন্স করবো জগৎটাকে। আমি পুলিশকেও বলবো এরকম ধরনের কোনো গজিয়ে ওঠা অফিস, এরকম ধরনের কোনো গজিয়ে ওঠা কোনো মাতব্বর উঠলে সমাজে সঙ্গে সঙ্গে তারা যেন চেক করে। আর এটা গুরুতর অন্যায়, আইএসের নাম করে চলে যাচ্ছে। এরকম অবশ্য শুধু এখানে নয়, অনেক জায়গাতেই হয়েছে। সারা ভারতবর্ষেই কয়েকটা কেস হয়েছে, অনেকগুলোই হয়েছে। সুতরাং ইট ইজ নাথিং নিউ, আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে। এবার আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে বলুন। এই প্লিজ আপনি আমাকে এই সাবজেক্টটা অলরেডি আমি বলে দিয়েছি, আমি আর নতুন করে বলবো না। আমার কে কি চিঠি দিল না দিল আই ডোন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। চিঠি সবাইকে দিতে পারে, আমিও রোজ 1000টা চিঠি দিই। তখন তো জিজ্ঞেস করেন না। এই প্রশ্নটা কে জিজ্ঞেস করছেন ভাই? হ্যাঁ, আপনিও ওনার সাথে কথা বলে নেবেন ইন্টারেস্ট থাকলে। আমার যেটা বলার আমি বলে দিয়েছি অলরেডি। আপনি 21 তারিখ এখানে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন আপার প্রাইমারিতে নিয়োগের কথা, কিন্তু এক সপ্তাহের মধ্যেই সেটা কোর্টে পিরিয়ড হয়ে গেল এবং আজকে হাইকোর্ট থেকে বলা হয়েছে স্থগিতাদেশ জারি করা। এটা কি মানে এতগুলো চাকরির ভবিষ্যৎ সেটাকে নষ্ট করা হচ্ছে না? সারাক্ষণ আমি দেখছি একটা জিনিস, মানে বাংলায় বিশেষ করে যখনই ছাত্রছাত্রীদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে একটা কোর্টে কেস করে দিচ্ছে। এটা যারা করছে তারা অন্যায় করছে, এই কারণে কোর্ট কেস যে কেউ করতে পারে। আমার কোর্টের ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়। আজকে 3-4 বছর ধরে আমি দেখছি ছেলে মেয়েগুলো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। কারা কোর্ট কেস করছে? এরা কারা? এরা সমাজের বন্ধু, এরা ছাত্রছাত্রীদের বন্ধু। চাকরি পেলে আমি কখনো দেখি না এ পাচ্ছে কি বি পাচ্ছে কি সি পাচ্ছে কি ডি পাচ্ছে। চাকরি পাবে 35,000 ছেলে মেয়ে, তাদের জন্য সব রেডি করা হলো, হঠাৎ করে একটা কোর্ট কেস করে দিল। সেম জিনিস আমি দেখছি এখানে ফুড ডিপার্টমেন্টে হচ্ছে। যখনই কোনো রেশন দোকানকে করাপশন কেসে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখনই তারা গিয়ে একটা প্রোটেকশন নিয়ে চলে আসছে। এটা ভুল, এটা ঠিক নয়। আমি কোর্টের ব্যাপারে কোনো মন্তব্য না করেও বলবো, প্লিজ সি দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস।
না না, এই কোর্টেই তো অলরেডি হাইকোর্টে পড়েছিল এতদিন, তারপর তো হাইকোর্টে ক্লিয়ার করেছিল। বুঝি, যে তালিকা কোর্ট বাতিল করেছে সেই তালিকার লোক গিয়েই কোর্টে কেস করেছে, আর কোর্ট ক্লিয়ার করেছিল যে তালিকা, সেই তালিকাও আজকে কেস করেছে। স্টেট বলুন ভালো করে নিজেরা দাঁড়িয়ে, লয়ার না দিয়ে অ্যাজ এ প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট আপনি নিজে বলুন, নিজে প্লিট করুন যে আমার 35,000 স্টুডেন্টস আর ওয়েটিং সিন্স লং, হাউ লং দে উইল বি ওয়েটিং। তাদের সব কিছু রেডি হয়ে থাকা সত্ত্বেও আমরা দিতে পারছি না। আর আপনারাও যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে করে দিন, একদিনও টাইম নষ্ট করবেন না। তার কারণ দেখছেন তো এখন কিছু কোর্টবাবু হয়েছে, রাজনৈতিক নেতারা, কোর্টের কোনো দোষ নেই, এটা কিছু রাজনৈতিক নেতা করছে, হিংসুটে জেলাস ফিল করে। স্টুডেন্টরা পাক, ছাত্রছাত্রীরা পাক, এতে তাদের যায় আসে না। সারাক্ষণ খুঁত খুঁজে বেড়াচ্ছে, আর সারাক্ষণ একটা করে কন্টাই ব্যাংকে চুরির বিরুদ্ধে ইন্টারনাল অডিট হচ্ছে, আরও 2-3টে ব্যাংকে হচ্ছে। রিট পিটিশন করে বসে আছে যাতে অডিট না হয়। কেন এত ভয়? কেন? পর্দা কা পিছা মে ক্যা হ্যায়? আটকে দেওয়া যাতে তদন্ত না হয়। যেখানে গভর্নমেন্ট কমপ্লেন পাবে তদন্ত করবে, তদন্ত হবে। কন্টাই ব্যাংকেও তদন্ত হবে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট করছে, ইন্টারনালি তদন্ত আমরা করতে পারি। যদি কোথাও করাপশনের আমরা অভিযোগ পাই, তদন্ত করতে আমরা বাধ্য। এবং করাপশনের অভিযোগ এসছে বলেই কন্টাই, তমলুক, মিদনাপুর এবং আরও কিছু কোঅপারেটিভ ব্যাংক, সেখানে জনগণের টাকা থাকতে হবে, দেখতে হবে বেনামি অ্যাকাউন্ট কত আছে, দেখবো না? ভূতের নামে কত অ্যাকাউন্ট আছে দেখবো না? ভূতদের তো বের করতে হবে, সেই অ্যাকাউন্টটা গভর্নমেন্টে আসবে। সেই জন্যই ভূতেদের মুখে রাম নাম চলছে, হরিনাম চলছে। সব কিছু কেস করে বন্ধ করে দাও। আর কলকাতা হাইকোর্টকে আমি খুব সম্মান করি, সেই সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে। কি হলো সঞ্জয়? কি সঞ্জয় কি বলছিস? না, এটা বলতে পারবো না। যখন ইনভেস্টিগেশন হয় তখন ইনভেস্টিগেশন শুরু হওয়া থেকে শেষ না হওয়া পর্যন্ত এবং আমাদের কাছে ডিটেলস না আসা পর্যন্ত আমরা ডিটেলসটা বলি না। তদন্ত হচ্ছে তো এই কারণে, বহুত বেনামি অ্যাকাউন্ট আছে, ভূতেদের টাকা আছে, অনেক ঘোষদের টাকা আছে। সেগুলো কার? সেই অ্যাকাউন্টগুলো আমার গভর্নমেন্টকে দেখতে হবে না? কার টাকা বেনামি অত আছে খুঁজে বের করতে হবে না? চন্দ্রবাবু সরি, তুমি একটা অন্য কোয়েশ্চেন করো, আমি তোমায় উত্তর দিচ্ছি। ভাই আমি অত তোমাদের ডিটেলস বলতে পারবো না, আই অ্যাম নট এ লয়ার। এগুলো খুঁজে বের করো তোমরা সাংবাদিক। চন্দ্রবাবু, তোমার যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তুমি বলো, ওটার আমি উত্তর আগেই দিয়ে দিয়েছি। তারা যা চাইবে এটা অ্যাবসলিউটলি, কেউ হয়তো 2 লাখ চায় 2 লাখ পাবে, কেউ হয়তো 4 লাখ প্রয়োজন 4 লাখ পাবে, কেউ হয়তো 6 লাখ প্রয়োজন 6 লাখ পাবে, হয়তো কেউ আজকে 2 লাখ নিল, তার 2 লাখ 10 লাখ পর্যন্ত লিমিট, 10 লাখ পর্যন্ত সে পাবে। তার কখনো প্রয়োজন 2 লাখ, সে 2 লাখ নিল, কখনো প্রয়োজন 4 লাখ 4 লাখ নিল, কখনো প্রয়োজন 6 লাখ 6 লাখ নিল, কখনো প্রয়োজন 8 লাখ 8 লাখ নিল, কখনো প্রয়োজন 10 লাখ 10 লাখ নিল। 10 লাখ পর্যন্ত সে পাবে। সে যদি একেবারে চায় একেবারেও পাবে, সে যদি মানে ফেস বাই ফেস চায় তাও পাবে। I am not this today. I launched a very good and beautiful program. So you, the negative people, every day you are doing the negative story. That I answered you even day before yesterday also. Why don't you catch the health minister? What he was doing? Every matter he interfered in state business. What he was doing? What his agency was doing? They cannot deny their responsibility also. Government of West Bengal have taken enough
strong action. You show me a single government who have taken this strong action. So every day there is a discussion about something West Bengal, violence of West Bengal. Why? In national TV, every day, BJP is dictating the TV and they are giving the misinformation, disinformation. They want to defame. And it is a planted game. Planted game from Home Minister's office. I am sure about it. Planted game and planted story they are giving every day. What happened to Jadavpur? Why their central forces beaten to the women? Nothing happened there. After that the women agitated. Why you beat the people? Tell me, why BSF killed the people? I have a great respect for this institution, but they should not behave like a BJP party member. That is my worry. সবার জন্য, it is for all, it is for all, it is universal, it is for all. আমার মনে হয় আজকে আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা নিয়ে করবেন ভালো করে। হ্যাঁ কার্ড দেবো তো, হ্যাঁ খোলো বই আর কার্ড। বই মানে কি গাইডলাইন? আচ্ছা এবার স্টুডেন্টদের দিতে শুরু করো, বলো। এইটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভেতরে আছে, এটা উপরের খাম, ভেতরে কার্ডটা আছে, এটা হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। দিদি আপনি অনেকদিন ধরে বলে আসছেন কোভিডে যারা মারা যাচ্ছেন তাদের পরিবারকে ভাই সব কোশ্চেন একদিনে হবে না, সব কোশ্চেন উত্তর একদিনে হবে না। আজকে সুপ্রিম কোর্টও সেটাই বলেছে। আমি আজকে সে সুপ্রিম কোর্ট যা বলেছে আমি দেখে নিয়েছি, সারাক্ষণ কোর্ট করার জন্য লয়ার আছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের এটাতে সুবিধা হবে, এটা আগে দেখুন। সারাক্ষণ আপনারা যেমন করছেন, সারাক্ষণই যেন কোর্ট কোর্ট করে বেড়াচ্ছেন, যেন আর কোনো কাজ নেই দেশে। কোর্টের কাজ লয়ার আছে দেখবে। এইটা হচ্ছে স্টুডেন্ট কার্ড। আচ্ছা আজকে কাকে কাকে দেওয়া হবে তাদের? কিছু ছেলে মেয়ে তো তোমরা রেখেছো। আজকে পোর্টাল ওপেন করা হলো। এবার আমি স্টুডেন্টদের কাছে আপিল করব যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন অনলাইনে দিয়ে দিয়েছো, সব অনলাইনে দেওয়া হয়ে গেছে। ওয়েব পোর্টালটা আরেকবার বলে দাও টিভিকে, ওয়েব পোর্টাল নাম্বারটা দাও আরেকবার বলে দিই আমি, যাতে স্টুডেন্টদের সুবিধে হয়। এই বইটা খোলো না। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের একটা অনলাইন সিস্টেম থাকবে, ওই যে সামনে আপনারা দেখে নিন। হ্যাঁ ওইটাতে দেখিয়ে দাও, এবং এটা দিয়ে একটা অ্যাড করতে হবে ওয়েবসাইটে দিয়ে, তা নাহলে অনেকে জানবে না তো কী করে অ্যাপ্লাই করবে। পোর্টালটাই পুরো অ্যাপ্লাই করে একটা অ্যাড করে দেবে ফ্রম এডুকেশন ডিপার্টমেন্ট। টেলিভিশনগুলোতে করে দাও, আর যেটা পেপারে দিয়েছো ঠিক আছে, কিন্তু টেলিভিশনগুলোতেও করে দাও, এটা লোকে জানতে চায়। হ্যাঁ কী কী করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, ডিটেলসটা ওয়েবসাইট দিয়ে। আজকে লঞ্চ করা হলো, বাদবাকি সব অনলাইনে চলে যাবে, এবং এগিয়ে বাংলা পোর্টালেও থাকবে, এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পোর্টালেও থাকবে। আর কোনো স্পেশাল পোর্টাল করেছে ওদের জন্য? দেখি সেটা তো আমি বলে দিই। আর একটা হচ্ছে, হ্যাঁ প্লিজ এটা একটু ভালো করে একটু ডরিক করে দেখাবেন আপনাদের টিভিতে, যাতে ছাত্রছাত্রীরা জানতে পায়, কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মনে রাখবেন এটার মধ্যে প্রায় 1 কোটি আপনি সমস্ত মিলিয়ে ছাত্রছাত্রী পেয়ে যাবেন, তার কম তো বেশি নয়। ইনক্লুডিং পরিবার যদি ধরেন তাহলে কিন্তু 4-5 কোটি লোক কিন্তু এটা দেখবে এবং নেবে।
ওয়েবসাইট নাম্বার হচ্ছে, আচ্ছা প্রথম থেকে বলি, উচ্চশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। ওয়েবসাইট হচ্ছে www.com wb.com gov.com in /https/ এত বড় দিলে কিন্তু ছেলেমেয়েরা ভুলে যাবে, শুধু অল্পটা দাও। বাংলা উচ্চশিক্ষা ম্যাডাম, এটা আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইট, এটা হচ্ছে এগিয়ে বাংলা ওয়েবসাইট ম্যাডাম। এটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তুমি অনলাইন যেটা করছো সেই পোর্টালের নাম্বারটা শুধু আমাকে দাও। হ্যাঁ ম্যাডাম, wbssc. সেটা বলো। হ্যাঁ, এটা অনলাইন পোর্টাল নাম্বার, এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের, এটা অনলাইন। একটা এগিয়ে বাংলা এবং উচ্চশিক্ষা দপ্তরের দুটো ওয়েবসাইট আছে, সবাই জানে। কিন্তু এই স্টুডেন্টদের জন্য আরেকটা পোর্টাল তৈরি করা হয়েছে, এটা হচ্ছে WBSCC। আবার বলছি, WBSCC.com wb.com gov.com in। এবং টোল ফ্রি নাম্বার একটা আছে, টোল ফ্রি নাম্বারটা হচ্ছে 18102 8014। এটা তোমরা একটা টিভিতে অ্যাডও করবে। বইগুলো প্রেসকে আমরা দিয়ে দিচ্ছি। তারা তোকে পড়াশোনা করতে হবে না, স্টাডি করতে হবে না, সব বই দেখে দেখে লিখে দিবি। সাংবাদিকদের সবসময় পড়াশোনা করতে হয়। আজকে যদি আমি স্টুডেন্ট হতাম না, আমি কি সুন্দর স্টুডেন্ট কার্ডটা লাগিয়ে আমি এখানে বুকে লাগিয়ে ঘুরে বেড়াতাম, আর আমি গর্ববোধ করতাম। স্টুডেন্টদের জন্যই আমি এটা ইউজ করছি। I want to dedicate it for my Bengal students, all the students. টাকা এগুলো আবার যেন কেউ না নিয়ে ফেলে। আজকে আবার কি, আজকে অনেক আজকে আমার ক্রেডিট কার্ডটা করো, ক্রেডিট কার্ডটা করো। কোভ্যাক্সিন ভাই, I have written so many letters that give us C-course. Oh, regarding Covaxin, that I have already written. No, I didn't receive any reply. For the students and others who wants to go to abroad, for them, that it should be recognized. Otherwise, it is very difficult for the people who have taken Covaxin. They are not allowed to go to outside. Yes, I have written a letter, but no response till yet. What happens to the vaccine drive in Bengal, saying they are not sending vaccine? No, today, tomorrow, there is no vaccine with us. And whatever we have got, every vaccine is been administered. So we are asking the vaccine. They are giving vaccine some state in different way. And Bengal, they are depriving Bengal. Bengal is also a state. And I do not know why every time they will defend the Bengal, and you people will discuss about atrocities of Bengal. You never discuss the atrocities of UP. You never discuss the atrocities of Gujarat. You never discuss the atrocities of Bihar. Only you discuss Bengal, and that is also fake and vague. Distorted, misuse the power. BJP planted the story. They give the decorated, the drama. And all are organized. It is BJP's conspiracy. Bengal is doing better, that's why they are jealous. They are defeated, that's why they can. ঝাড়গ্রাম থানার চাঁদাবিলা গ্রাম থেকে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। একদম পুরো যেখানে টাওয়ার দেখা যাচ্ছে সেই মোড়টাই দাঁড়া।
ছেলেটার কি নাম? আমার গাড়িতে তো উঠিয়ে দিয়েছি, কারণ গাড়িতে পৌঁছে দিয়েছি থানাতে যায় এটা মেরেছিল, মানে যেটা শোনা যাচ্ছে এখন তো ডিটেলসে পাইনি, গাড়িতে যাচ্ছে জিজ্ঞাসাবাদ করছিল তুলে দিলাম গাড়িতে পৌঁছে দেবেন, এটা গাড়ি থেকে না রাস্তা বার হয়েছে রাস্তা। আপনি ওই এখানে আসুন, এসে নিয়ে ওকে ছেলেটাকে থানাতে নিয়ে চলে যাবেন, আমাদের গাড়িতে চাপিয়ে দিন। দেখতে নাই, এটা দেখলে ক্ষতিই হয়েছে। জানি আমার বাড়িতে জানি, এর বাড়ির নাম্বারটা আমার আর নেই। ওই যে এখানে তার কাটাটা সকাল বেড়ে বাঁধিয়েছে, ওই তার কাটা দিয়ে মঙ্গল মুর্মু বাইরের থেকে আমাদেরকে ছিটকিরি লাগিয়ে দিয়েছে, আমরা তো বাইরে বেরাতে পারছি না, আর কোনো আওয়াজও সেরকম কানে আসেনি। তারপরে যে আগে পিসাকে ফোন করলাম, যে বলছে পিসিকে ফোন করো যে আমাদের এরকম বাইরে থেকে ছিটকিরি লাগিয়ে দিয়েছে, পেচ্ছাপ টেচ্ছাপ বেরাবো। তারপর উনি আসে ছিটকিরিটা খুললো, বাইরে বেরালাম, গাড়ির ভিতরে ঢুকালাম, তারপর আবার ভেতর থেকে লক করে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পর আবার সকালে যখন উঠে দেখি 5টা 15-20 বাজে, তখন দেখছি ভেতর থেকে লকটা খুলে বাইরের দিকে আবার লক দেওয়া আছে, তার কাটা দিয়ে বাঁধা। কেউ কি এসেছিল? তখন তো চোখে দেখায়নি। তখন পায়খানা করতে পাশের গ্রামের এই যে আসছিল, ওকে ডাকা হলো, ডাকা হওয়ার পরে আসলো, আসার পরে বলছি দাদা একটু খুলে দাও তো। বলছে কে করছে এরকম? বলে কেউ তো চোখে তো দেখতে পাইনি, কী করে বলবো কাকে। এটাই আমি দেখেছি। তারপরে কি ভাড়া থাকতো আপনার? হ্যাঁ, ভাড়া থাকতো এরা। কতদিন ধরে? এই 3 মাস মতো। আচ্ছা, কিভাবে মেরেছে দেখলেন? আমি ওখানে পাশে যাইনি, সামান্য দরজা গোড়ার থেকে দেখছি রক্ত বয়ে আছে, সেই জন্য আমি যাইনি। বিয়ে করেছিলেন ওই মহিলা? হ্যাঁ, বিয়ে করেছিল, ওর স্বামী একটা আছে। বাপি হেমব্রম। হ্যাঁ, বাপি হেমব্রম। কি হয়েছে ঘটনা? ঘটনা তো আমি বলতে পারবো না, আমি তো ডিউটি গেছিলাম। কিসে ডিউটি করেন আপনি? আমি রেশমি সিমেন্টে গেছি, সিকিউরিটি ডিউটি করি। কখন ডিউটি গেলেন? আমি 9টার সময় গেছি। দিয়ে কি দেখলেন এসে? এসে তো আমি যখন ফোন করেছি, এখানে থেকে ফোন করেছিলাম 9টার পরে। 9টার পরে ফোন করার পরে ফোন আমার সাথে কথা বলেছে, কথা বলার পরে এনারা আরও আমাকে ফোন করেছেন, এরা তো পাশের রুমে থাকে, এনারা ফোন করেছেন, বলছে আমাকে বাইরে থেকে খিড়কি লাগিয়েছে। আমি ওনাকে বললাম তাহলে ঠিক আছে, তাহলে ওরাকে খুলে দিন। ও ফোন করে আসলো যে খুললো ওরা। কারা? ওই খুলেছে এরাকে। আচ্ছা, 9টার সময়, ওই 10টা বাজে তখন খুলেছি আর কি এরাকে। খোলার পরে তারপর আমি ফোন করেছি, অনেকক্ষণে ফোন করেছি, 12:30 অবধি। ফোন করার পরে ওকে বলেছিলাম কি যে কোনো কিছু যদি আসি ডাকে তুমি খুলবে না, ওটাও ওকে বলেছি। তারপরে 12:30 অবধি কথা বলার পরে বলছে ঠিক আছে, আমাকে ঘুম লাগছে, তাহলে
ঠিক আছে তাহলে ঘুমা, আমি ফোনটা কাটিয়ে দিলাম। কি মনে হচ্ছে কারা করেছে এটা? আর তো ওইটাই তো আমি বলতে পারছি না কারা করেছে সেরকম তো। তাহলে আপনি কি করে বুঝলেন যে কেউ এসে ডাকে, এই ব্যাপারটা বুঝলেন কি করে? না সেটাই বুঝিনি আমি, মানে বুঝে মানে কি ওই আমাকে একবার বলেছিলেন যে জল খাবার জন্য একজন ডেকেছিল আর কি ওকে। কখন? আগে আগে ওটা হলো 1 মাস মতন হয়ে যায়। দিয়ে তারপর খুলেনি, ও বলছে আমি খুলিনি। ঠিক আছে তাহলে ওরকম যদি কেউ ডাকে তাহলে তুমি খুলবে নি, একা থাকবে তো খুলবে নি, সেটা ওকে বলেছিলাম আর কি। দরজা তো খোলা ছিল কালকে। হ্যাঁ খোলা ছিল, ও তো বলছে তো খোলা ছিল, এরাও তো বলছে। আমি তো 6টার সময় ডিউটি ছেড়ে আসছি। কি দেখলেন আপনি এসে? এসে দেখছি এই যে এরকম ব্যাপার। কিভাবে মেরেছে? কীভাবে মেরেছি তো সেটা তো আমি ভিতর দিকে ঢুকিনি আমি। আপনার স্ত্রীর নাম কি? হ্যাঁ মাইনা মাইনা। কোনো অবৈধ সম্পর্ক বা কিছু পাচ্ছেন এখানে? ছিল না কি জানি, সেটা তো আমি তো বুঝতে পারিনি। আর কে কে থাকতো বাড়িতে? এখানে এখানে আমরা দুজনে থাকতাম, এরা এই রুমটায় থাকতো। আর বাচ্চা কাচ্চা? বাচ্চা টাচ্চা কেউ থাকেনি বাড়িতে। কোথায় বাড়ি আপনাদের? আমার সারেঙ্গাছি। মানে ওর আগে একটা মানে কি বলবো, ওর আগে একটা স্বামী ছিল আগে। আচ্ছা। ওর স্বামী তো হয়ে গেল মোটামুটি। আমরা এখানে আসি তখন, আমরা এখানে এসে মোটামুটি 5 মাস হয়ে গেলাম, বেরিয়েছি আর 5-6 মাস। আচ্ছা। ওর একটা প্রথমে স্বামী ছিল, তারপরে ওনার সঙ্গে যোগাযোগ মাঝে মধ্যে ফোন করতো আর কি আগে। এখন মানে 1-2 মাস হয়ে গেল তখন আর ফোন করেছি। তারপর ওইখানেরই একজন ফোন করতো আর কি, ওর দেওয়ার ফোন করতো আর কি। ওইটাও বলেছিলাম যে ফোন টোন করবেন ওদের সঙ্গে, যোগাযোগ রাখবেন, সেটাও বলেছিলাম। ফোন করতো। আচ্ছা। ওনাদেরকেই সন্দেহ করছেন? আর সন্দেহ করার আর কাকেই সন্দেহ করবো? কতদিন হলো আপনি বিয়ে করেছেন ওনাকে? বিয়ে করেছিলাম, আমরা পালিয়ে এসেছিলাম আর কি। আমাদের 6 মাস মতন হয়ে গেছিল। সেই ফেব্রুয়ারি মাসে পয়লায় বেরিয়েছি। মানে আগের পক্ষের স্বামীই করেছে হয়তো? সেরকম হতে পারে হয়তো। ওনাদের নাম কি? কোথায় বাড়ি ওনাদের? ওর বাড়ি হচ্ছে আস্তাপাড়া। কোন থানায়? আস্তাপাড়া। কোন থানা? ওটা থানা জামুনি থানা পড়বে। আচ্ছা। আপনি কোথায় কাজ করেন? আমি রেশমি সিমেন্টে আছি। কখন দেখলেন এটা? হ্যাঁ কখন দেখলেন যে এরকম অবস্থা? আমি 6টার সময় ডিউটি ছেড়ে যখন আসছি। নদিয়ার শান্তিপুরে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন শান্তিপুর থানার কর্তব্যরত 2 মহিলা কনস্টেবল। ওনারা কালনার দিকে যাচ্ছিল। কিসে করে? স্কুটি করে যাচ্ছিল। কালনা রোড কালীতলা থেকে কমিশনার বাড়ির আগে সেইখানে অ্যাক্সিডেন্ট হয়। তারপরে আবার পুলিশ তবু আমরা বাধ্য হয়ে নিয়ে এসেছি যাতে চলো তোমাদের বাড়িতে এসছে বা চলো। আচ্ছা মোবাইল খোলা সব দিয়ে দিচ্ছি। আচ্ছা এনার ছবি দিলে ওইখানে খোলা আছে। খানিকটা দূরে। আপনাদের বাড়ি কোথায়? কাজীপাড়ায়। কাজীপাড়ায়। হ্যাঁ। ওরা উপরে পড়েছিল, আমরা 10-12 জন গিয়ে ঝাঁপিয়ে তুলে ওনাদেরকে জলমাল দিয়ে সামনে টোটো পেয়ে ধরে এখানে। কতজন ছিলেন? হ্যাঁ কতজন ছিলেন? কতজন ছিলাম? মোটরসাইকেলে? মোটরসাইকেলে 2 জনে ছিল, ওনারা 2 ছিল। 2 জন মহিলা? ওই 2 জন মহিলাই ছিল, আর কেউ ছিল না। আচ্ছা, ওরা ডিউটিতে যাচ্ছিল কোন দিকে? ডিউটিতে যাচ্ছিল বা কালনার দিকে যাচ্ছিল। আচ্ছা, কি নাম আপনার? কি নাম? আমার নাম মহিলা। ওই জায়গাটার নাম? কাজীপাড়া। অ্যাক্সিডেন্ট হয়, আমরা ওই সাইডেই বসেছিলাম, তো আমরা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি আসি, দিয়ে ওখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব শান্তিপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন এসে ট্রিটমেন্ট চলছে, সেলাই হয়েছে, মাথা ফাথা একটু ছিলে গেছে। কতজন আহত হয়েছে? আহত 2 জন ছিল, 2 জনই হয়েছে। আচ্ছা, স্কুটিতে 2 জনই ছিল আর কি। কটা নাগাদ হয়? এই 8টা 15 নাগাদ।
আচ্ছা, তো আপনারা কি এলাকাবাসী? হ্যাঁ, আমরা ওখানকারই এলাকাবাসী। সবাই যতটা সম্ভব তাড়াতাড়ি ছুটে এসেছি সাহায্য করার জন্য। আচ্ছা, তো এখন ওনাদের কি পরিস্থিতি, এখানেই রাখবে বলে মনে হলো নাকি? ডাক্তার তো এখন সেলাই টেলাই করেছে, এখন ডাক্তার বাড়ির লোকের সাথে কথা বলছে। কোথায় বাড়ি টাড়ি জানতে পেরেছেন? বাড়িতে 1 নম্বর কলোনি বলছে। আচ্ছা, একজনের 1 নম্বর রেলগেট। 1 নম্বর রেলগেট একজনের বাড়ি, আর 1 নম্বর কলোনি তো একজনের বাড়ি। একজনের বাড়ি, দুজন। আচ্ছা, আপনার কি নাম? বাঁশবেড়িয়া দুটি স্কুলের ছাত্রছাত্রীদের এদিন সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হলো। অনিতা তাঁতি, অনিতা তাঁতি স্যার নেক। হ্যালো, হ্যাঁ মর্নিং অনিতা না ফারুক তো অনিতা ঘোষ তুই ফারুক ঘাটে ওই কাজটা করছিস না রে, আমাদের কেয়া ঘাটে সিতারা খাতুনের পাশে স্বর্ণালী সরকার, স্বর্ণালী সরকার F881636। শুভ ভট্টাচার্য, না 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 শুভ আসবে না, শুভ আসবে না। ছবিটা দেখ না, ডবল ফাইভ আর একটা আছে। আজ বাঁশবেড়িয়া পৌরসভার উদ্যোগে বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় বয়েজ এটা এবং গার্লস 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের করোনা বিধি মেনে আমরা সাইকেল বিতরণ করলাম সবুজ সাথী প্রকল্পে, এবং আগামী দিনে নির্বাচন পরবর্তীকালে আমরা যা যা আছে করোনা বিধি মেনে ছাত্রছাত্রীদের এই সরকারি প্রকল্পে যাতে সুযোগ পায় আমরা আস্তে আস্তে তার কর্মসূচিগুলো পালন করব। আজ বাঁশবেড়িয়া হাই স্কুল ফর বয়েজ এবং বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুল, এই দুটি স্কুলে গত 2020 সালে যারা ক্লাস 9-এর স্টুডেন্ট ছিল, বর্তমানে যারা 2021-এ ক্লাস 10-এর স্টুডেন্ট, তাদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল ডিস্ট্রিবিউশনটা প্যান্ডেমিকের জন্য বন্ধ ছিল। আজকে এই দুটো স্কুলের সমস্ত ছাত্রছাত্রী যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ছে তাদের ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা সবুজ সাথীর আন্ডারেই পড়ছে। সবেমাত্র অনুষ্ঠানটা শুরু হয়েছে। আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় শ্রী আদিত্য নিয়োগী উদ্বোধন করেছিলেন প্রকল্পে, এবং এখন এই প্রকল্পটা চলছে 2টা থেকে 2:30 পর্যন্ত। দুটো স্কুলের মোট কতজন ছাত্রছাত্রীকে দেওয়া হলো? বাঁশবেড়িয়া হাই স্কুলে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে ক্লাস 10-এ 121 জন, আর বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুলে 142। কী নাম আপনার? আমার নাম ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায়, হেডমাস্টার বাঁশবেড়িয়া। ধনেখালী বিধানসভার গুরুবাড়ি 1 নম্বর অঞ্চলের মালিবান্দি গ্রামে স্থানীয় বিধায়ক অসীমা পাত্র ও মহিষগড়িয়া আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে আজ হুল দিবসে সিধু কানুর মূর্তি উন্মোচিত হল। কুকুরের 14 গোষ্ঠী, আবরের 14 গোষ্ঠী, 20 বছর লা, 1200 বছর, 1200 বছর লা, যাহা তো চিন্তা কথা যে হর বাংজটের কাছে জুহারি না যে পদ্ধতি আমি তো সন্তান কাছে মানিত উপর মতন যারা বলেছি তারাও আগে ছিলেন, আরো অনেকেই তিলকা মাঝি। আদিবাসী সম্প্রদায়কে একত্রিত করে সাঁওতাল বিদ্রোহ ঘোষণা করেছিলেন, শপথ নিয়েছিলেন। এই সাঁওতাল বিদ্রোহী 1855 সালের সাঁওতাল বিদ্রোহী পরবর্তী সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে তেবাগা আন্দোলন থেকে শুরু করে তাকে অনুপ্রাণিত করেছিল। আজকে সিধু কানুর নেতৃত্বে 2 ভাই ঘোষণা হয়েছিল। অনেকে আমার
এবং আমাদের মাঝি বাবা আছে, তাছাড়া এখানে সমস্ত নেতৃত্ববৃন্দরা। আজকে 30শে জুন হুল দিবস। আজকে এখানকার ক্লাব মহেশগড়িয়া ক্লাবের তরফ থেকে এবং সকলের সহযোগিতা, এখানকার আদিবাসী সম্প্রদায়ের সহযোগিতায় এখানে আমরা তাদের রিকোয়েস্টটাকে আমাদের কাছে ছিল যে একটা মূর্তি করে দিতে হবে। আমরা তাই আমি এমএলএ হিসাবে এই ক্লাবকে একটা ক্লাবের সামনে একটা সিধু কানুর মূর্তি আমরা দিই এবং এখানে এই মূর্তির আজকে উন্মোচন করা হলো। এবং এই দিনটা আমাদের আদিবাসী সম্প্রদায় ভাই বোনেরা তারা এই দিনটাকে সিধু কানুকে দেবতা রূপে পুজো করে। তাই এই দিনটায় তারা সিধু কানুকে পুজো করবে এবং তারা আদিবাসী পরম্পরা নাচ গান তারা করবে, কারণ এবারে ছোট করে করা হয়েছে নিশ্চয়ই জানে করোনার জন্য। তার সাথে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা 2011 ক্ষমতায় আসার পর এই 30শে জুন আমরা হুল দিবস সরকারের তরফ থেকে, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে জঙ্গলমহলে যেহেতু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি থাকে তাই জঙ্গলমহলে রাজ্যের প্রোগ্রাম হয় এবং আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় আদিবাসীদের প্রোগ্রাম করা হয়। আজকে যেমন আমাদের হুগলি ডিস্ট্রিক্টে দুটো জায়গায় বেশি আদিবাসী আমার সম্প্রদায় ভাই বোনেরা থাকে, যেটা হচ্ছে গোঘাটে হয় একটা, আর একটা হচ্ছে কলকাতাপুর ব্লকে হয়। সেটা আজকে আমাদের গোঘাট আছে আর মহানাদের স্পোর্টিং ক্লাবে আছে। যেমন সরকারের থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে অনুপ্রেরণায় যেমন সরকারের তরফ থেকে করা হচ্ছে, ঠিক তেমনি আমার আদিবাসী ভাই বোনেরা তারাও তাদের উদ্যোগ নিয়ে এবং সকলের সহযোগিতা, আমাদের আদিবাসী ভাই বোনেদের সহযোগিতা বিভিন্ন জায়গায় এই হুল দিবস পালন করা হচ্ছে। আমাদের বিকালেতেও যেহেতু করোনা, আমরাও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধনেখালিতেও আমরা একটা হুল দিবস পালন করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতাপুর ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিকের ব্যবস্থাপনায় মহানাদ রামকৃষ্ণনগর ফুটবল মাঠে আজ থেকে দুদিনব্যাপী হুল উৎসবের সূচনা হলো। অনুষ্ঠানের উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী রত্না দেনা সহ অন্যান্যরা। মানতা তপন দাশগুপ্ত গঙ্কে থেকে নেতা দেওয়া আতান তারা হয়ে করা आतंक कमी हरा जहां तो को सब सपड़ा उनको तो भाई को सोमिता सोरेन मौसुमी मुर्मू मौमिता मुर्मू बेला सोरेन बेहनांग नो आतंक कमी हरा को सब सपड़ा कदा सोमिता सोरेन मौसुमी मुर्मू मौमिता मुर्मू बेला सोरेन আমরা বরণ করে নেব। আমাদের আরো একজন বরেণ্য অতিথি রয়েছেন, সকলে সুন্দর করতালির মধ্যে এসআই সাহেব আমাদের সকলের শ্রদ্ধেয় কুণাল মজুমদার, তাকে আমরা এই মুহূর্তে মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়, চুচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক, তাকে আমরা মঞ্চে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের বিয়ময়ী সাহেব রয়েছেন কৌশিক মন্ডল, তাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের ফিল্মস্টার ভুবন মান্ডি, তাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। চুচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়কে মঞ্চে আমরা সুস্বাগতম জানাচ্ছি।
আমাদের অনুষ্ঠানে রীতি চলছে, রীতি রেওয়াজ মেনেই আমাদের এগিয়ে চলা শুরু। আজকে গোলবাদাতপুর পঞ্চায়েত সমিতির যে সমস্ত বরেণ্য আজকে কর্মাধ্যক্ষরা রয়েছেন তাদেরকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়, তাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোলবাদাতপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জনাব তানসেন আলী মন্ডল মহাশয়, তাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। তপন দাসগুপ্ত মহাশয় কুরকুর তাতে আটাঙ্কার মেকানা কো আগরেনকে মইটা কো আপে সানাম তোকে গড জোহর তায়ম আদো বেচ কোকে হরো আকো নেতো তো সানাম কো কুরকুর দব জোহর তালাতে নড়ে সেগরে কান সানাম মুখিয়ে কো আটাঙ্কার হইও কানা नड़े से नरे का सुबुदी बोया बोल को आपके सलाम को देना हो आपे बिथा जोरदार और बिथा खायो कते लुकु सलाम को आता करम को तबन पे সুন্দর করতালির মধ্যে দিয়ে আদিবাসী ঘরানার যে হুল দিবস নামে খ্যাত এই দিনটি আমরা স্মরণের সঙ্গে পালন করি। 150 বছর আগের ঘটনা। 1865 সালে আপনারা জানেন যে ইংরেজদের ভারতবর্ষের থেকে তাড়ানোর জন্য যে মহান দুই ব্যক্তিত্বের নেতৃত্বে সংঘবদ্ধ আন্দোলন হয়েছিল তিনি হচ্ছেন সিধু কানু। এবং আপনারা জানেন যে ইতিহাসের পৃষ্ঠায় যেটা আমরা পাই সেটা হচ্ছে সিধুকে এই সংঘবদ্ধ আন্দোলনের জন্য ইংরেজরা ফাঁসি দিয়েছিল, কানুকে গুলি করে হত্যা করা হয়েছে। অনেক সেই সিপাহী মানে আমাদের আদিবাসী বিদ্রোহীদের অনেককেই গুলি করে খুন করা হয়েছে। এবং ইংরাজ আমলে আপনারা জানেন যে আদিবাসীদের গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না। আমার বলতে দ্বিধা নেই যে কেন্দ্রীয় সরকারও আদিবাসীদের অধিকার এখনো ঠিক মতো দেয়নি, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আদিবাসী ভাই বোনদের জন্য অলচিকি ভাষা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকৃতি দিয়েছে। আদিবাসী বার্ধক্য ভাতা 1000 টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছে। আদিবাসী মহিলাদের জন্য বছরে 12,000 টাকা, প্রতি মাসে 1000 টাকা করে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে। আমাদের সরকার, আমাদের জেলা প্রশাসন চেষ্টা করছে। যে কথা আমার বলতে দ্বিধা নেই, 34 বছরে আদিবাসীদের জীবনযাত্রার যে মান ছিল, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে সেই আদিবাসী ভাই বোনদের মান কিন্তু এখন অনেক বেশি উন্নত হয়ে গেছে, এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। তাই বলবো যে আমাদের নেত্রী পশ্চিম বাংলার উন্নয়নের কাণ্ডারি, এবং আমি গর্বের সঙ্গে সব জেলাতে সব মঞ্চে বলি যে বিধানচন্দ্র রায় বাংলার রূপকার ছিলেন, কিন্তু 10 বছরে তিনি বাংলার পরিবর্তন করেছেন। গ্রাম বাংলা, আদিবাসী, সিল্কা, সিলটাই সমস্ত জাতির জন্য বাংলার উন্নয়ন করেছেন। তিনি হচ্ছেন নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ছাড়া বাংলার পরিবর্তন হতো। আমি ধন্যবাদ জানাই আমার জেলা প্রশাসনকে, যারা এই করোনা ভাইরাসের মধ্যে এখানে পরিবার ডাক্তারবাবু আছেন, আমাদের জেলার প্রশাসন, জেলার সিস্টাররা, নার্সরা, জেলার ডাক্তাররা, সরকারি কর্মচারীরা যেভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে পশ্চিম বাংলার জুড়ে, জেলা জুড়ে আন্দোলন করছেন, তার জন্য আমি এই মঞ্চ থেকে তাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আজকে আমার বলতে দ্বিধা নেই, যখন আমরা দেখছি ভ্যাকসিনের প্রয়োজন আছে পশ্চিম বাংলার জনগণের জন্য, তখন আমরা দেখি কেন্দ্রীয় সরকার ব্ল্যাকমেলিং করছে সরকারের সঙ্গে। আমাদের নেত্রী নিজস্ব চেষ্টায় বাংলায় ভ্যাকসিন জোগাড় করে সাধারণ মানুষকে করোনা ভাইরাসের মধ্যে দিচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 150 বছর আগে 1865 খ্রিস্টাব্দে আমাদের এখানে নেতৃবৃন্দ ছিল, আমাদের আধিকারিকরা ছিল,
অত্যন্ত ভালো আদিবাসীদের কল্যাণের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা করেছে সেটা আমরা আমাদের বক্তৃতায় বলে গেলাম। আমরা বিশ্বাস করি যে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আদিবাসী সমাজ আরো বেশি জাগ্রত হবে। এদিন হরিপাল ব্লকে সিধু কানু মুর্মু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বাসুদেবপুরে পালিত হলো 167তম হুল দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না, পরিবহন দপ্তরের ল অফিসার মঙ্গল সরেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এরপরে সিধু মুর্মু কানু মুর্মুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বাসুদেবপুর গ্রামের গডের বাবলু মুর্মু। सिद्धू कानू वीर सबीर तेजा हुल महासार को सगुन को तेजा हुल महामानवता सार को सगुन को तेजा हुल महामानवता सार को सगुन को। এখন সিধু মুর্মু কানু মুর্মুর মূর্তিতে মাল্যদান করছেন হরিপাল বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়িকা ডক্টর করবী মান্না মহাশয়া। এরপর সিধু মুর্মু কানু মুর্মুর মূর্তিতে মাল্যদান করবেন পরিবহন দপ্তরের ল অফিসার মাননীয় মঙ্গল সরেন। सिद्धू कानू वीर से वीर सिद्धू कानू वीर सबीर सिद्धू कानू वीर सबीर तेजा हुल महामानवता सार को सगुन को तेजा हुल महामानवता सार को सगुन को। এখন সিধু মুর্মু কানু মুর্মুর মূর্তিতে মাল্যদান করবে জয়রাম হেমব্রম। এখন আর এ করো না, ঠিক আছে? এটা হাতটা নাও, হাত এরপর আমাদের হরিপাল ব্লক সিধু কানু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে প্রতি বছরই আজকের 30শে জুন হুল দিবস। সিধু কানু সেই বীরত্বের কথা আজও ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। প্রতি বছরই আমরা এই দিনটি পালন করি। আজকেও আমরা এই 30শে জুন হুল দিবস উপলক্ষে বীর সিধু কানুর প্রতি আমরা শ্রদ্ধা জানালাম এবং তার মত পথ আদর্শ নিয়েই আগামী দিন আমরা চলবো, এটাই আমরা অঙ্গীকার করলাম। আমাদের এই অনুষ্ঠান করোনা বিধি এবং স্বাস্থ্যবিধি মেনেই আমরা ছোট আকারে আমরা আজকের এই অনুষ্ঠান আমরা সংগঠিত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে 167তম হুল দিবস পালিত হলো আইএসএফ এর কেন্দ্রীয় অফিস ফুরফুরা শরীফে। এবং আন্দোলনের অন্যতম নেতা শ্রদ্ধেয় আমার অত্যন্ত কাছে অত্যন্ত প্রিয় লক্ষ্মীকান্ত হাজরা মহাশয় ও হাজরা মহাশয়ের প্রত্যেককে আমি জানাই সংগ্রামী অভিনন্দন। আজকে আমরা উপস্থিত হয়েছি কেন এর মধ্যে অবকাশ লাগে না যে 1855 সালে ঠিক 167 বছর প্রায় আগে পরে আজকের দিনে 30শে জুন ব্রিটিশ বর্বরদের হাত থেকে দেশের মানুষকে, দেশের জনগণকে মুক্তি দেওয়ার লক্ষ্যে যে সিধু মুর্মু কানু মুর্মু সহ 30,000 মানুষকে নিয়ে সেই ভাবনাগরী থেকে তৎকালীন সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী কলকাতামুখী হয়েছিল, যেটা ইতিহাস প্রমাণ দিচ্ছে। সর্বপ্রথম ভারতবর্ষে পরাধীন ভারত, স্বাধীন ভারতের সর্বপ্রথম এত বড় একটা লং মার্চ হয়েছিল, এত জনগণকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনমুখী হয়ে তাদের রাজধানীর মুখী হয়েছিল। দুঃখের বিষয়, এত বড় ইতিহাস
এত বড় ভূমিকা, এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে আদিবাসী সমাজের এই গুরুত্বপূর্ণ নেতৃত্বদেরকে বর্তমান ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তাই আমি আমার সহকর্মী, আমার শ্রদ্ধেয়, আমার প্রিয় লক্ষ্মীকান্ত মহাশয়কে বলছিলাম যে আপনারা আপনাদের জনজাতির জন্য যে লড়াই করেছে, যে অধিকার ছিল সেইগুলোকে প্রতিষ্ঠার জন্য যে লড়াই করেছে, সেইগুলোকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আসুন আমরা একে অপরের হাতে হাত মিলাই। আমরা পিছিয়ে বর্গের মানুষ নিবাসী যারা আছি তারা ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দাবি তুলি। সেই জন্যই দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করছি। একসাথে কাজ করার ফলস্বরূপ আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বিধানসভার মধ্যে আমি গিয়েছি, যার মধ্যে আমাদের লক্ষ্মীকান্ত দাদের সমাজের অনেকটাই ভূমিকা আছে। তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। সেই লক্ষ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে 30শে জুন, আজকে সেই বীর শহীদদের স্মরণে একটা আলোচনা সভা বলতেও চলে, একটা তাদের স্মরণ সভা বলতেও চলে আজকে আমরা করতে চলেছি। এই স্মরণ সভা থেকে আমরা কয়েকটা দাবি তুলতে চাই রাজ্য প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে, যেটা দ্রুত ইমপ্লিমেন্ট করা দরকার এবং যে রাজ্য সরকার আদিবাসী ভাইদেরকে যে সত্যি ভালোবাসে বা আদিবাসী ভাইদের উন্নয়ন প্রকৃতপক্ষে যদি চাই, আমি মনে করি এই কটা দাবি অবশ্যই তাকে মেনে নেওয়া দরকার। আমার পূর্বে শুরুতেই যিনি বক্তব্য দিয়েছেন, আমাদের সুনীল ভাদ্রা মহাশয় একটা দাবি করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, যে আদিবাসীদের এই লড়াইটাকে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ ইতিহাসের মধ্যে এই আদিবাসীদের লড়াইটাকে জায়গা করে দিতে হবে। আদিবাসীদের লড়াইটাকে ইতিহাসের পাতায় তুলতে হবে। অর্থাৎ 1855 যে লড়াইটা ছিল সেটাই ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সর্বপ্রথম যে লড়াই দিয়েছে সেটাকে ইতিহাসের পাতায় তুলতে হবে। আমি এই আন্দোলনটাকে, প্রস্তাবটাকে আমি গ্রহণ করলাম। শুধু এখানে গ্রহণ করবো না, এটা আমি যখন বিধানসভার মধ্যে যাব, আমাকে যখন বলার সময় দেওয়া হবে, আমি অবশ্যই প্রস্তাবটাকে সেখানে তুলবো। সেখানে গিয়েও আমি স্পিকারের মাধ্যম দিয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার যে শিক্ষামন্ত্রী আছেন তিনার কাছে আমি প্রস্তাব রাখবো। এছাড়াও আমি কয়েকটা বিষয় আজকে উপস্থিত হয়েছি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমার প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে কয়েকটা বিষয়ে দাবি রেখেছি। তার মধ্যে অন্যতম কয়েকটা দাবি আপনাদের কাছে বলছি। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন, প্রত্যেকটা জনগোষ্ঠীকে সমান অধিকার দিয়ে গেছে। যার যতটা প্রাপ্য, যার যতটা সংখ্যা, ঠিক সেই রকম ভাবে আগিয়ে দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে রচনা করেছেন। কিন্তু দুঃখের বিষয়, সংবিধানের যে রাইটটা আছে, যেটা অধিকারটা আছে, সেটা সংবিধানের মধ্যেই রেখে দিয়েছে। যারা পিছিয়ে বর্গের আছে তাদের জন্য ইমপ্লিমেন্ট করা হয় না। সেই দিকে লক্ষ্য রেখে যেহেতু আজকে হুল দিবস, এটা সেন্টিমেন্টটা যেহেতু আমাদের আদিবাসী সম্প্রদায়ের সাথে বেশি জড়িয়ে আছে, সেই জন্যই আমি আমার বক্তব্য বা আমাদের দাবিটা আজকে আদিবাসী ভাইদেরকে, জনগোষ্ঠীকে নিয়ে বেশি। সেই জন্য যে ফিক্সড শিডিউল আছে সেটা যত দ্রুত সম্ভব, বিশেষ করে পশ্চিম বাংলায় ইমপ্লিমেন্ট করা হোক। আদিবাসী ভাইদের যাতে জীবন জীবিকাতে উন্নয়ন ঘটে, জল জমি জঙ্গলের যে অধিকার আছে সেগুলো আদিবাসী ভাইদের ফিরে পায়, সেটা ব্যবস্থা করা হোক। সাথে সাথে আমরা সবাই জানি বন আইন বলে আছে, একটা ফরেস্ট আইন আছে 2006 যেটা আছে, সেটা পূর্ণ প্রতিষ্ঠিত করা হোক। দুঃখের বিষয়, একের পর এক আইন পাস হয়ে যাচ্ছে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেটাই কাগজি হয়ে যাচ্ছে। আইনটা আইনের জায়গায় চলে রাখা হচ্ছে, বাস্তবে তার রূপায়ণ হচ্ছে না। তাই আজকের এই অবস্থান থেকেই বলবো, আজকের এই আলোচনা সভা থেকে আমি এটা জানাতে চাই রাজ্য সরকারের কাছে অতি দ্রুত ওই ফরেস্ট অ্যাক্ট যেটা আছে আদিবাসী ভাইদের জন্য 2006 সেটাও বাস্তবায়ন করা হোক। তার সাথে সাথে আমরা সবাই জানি অলচিকি ভাষার কথা। দুঃখের বিষয়, আদিবাসীরা দীর্ঘদিন ধরে লড়াই করার পরে তাদের ভাষা পেয়েছিল অলচিকি, সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে। তার জন্য সাঁওতালি ভাইদেরকে ধন্যবাদ জানাই, তাদের লড়াইয়ের জন্য এটা তার অধিকার পেয়েছে। তারা সাথে সাথে এই লড়াইটাও দীর্ঘদিন ধরে করছে, তাদেরকে একটা পৃথক ভোটের ব্যবস্থা করা হোক। তাই আজকের এই আলোচনা সভা থেকে রাজ্য সরকারের কাছে আমি দাবি তুলব, শুধু এখানে বলি ক্ষান্ত হব না, আমি বিধানসভার মধ্যে দাবি তুলব আদিবাসী উন্নয়নের জন্য। আদিবাসী ভাইদের প্রকৃত উন্নয়ন যদি আমরা দেখতে চাই, তাহলে সাঁওতালি আলাদা পৃথক ভোটের দরকার, যে ভোটের মাধ্যমে সাঁওতালি যারা আছে আদিবাসী ভাইদের শিক্ষা থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে। এবং আমি আশা করবো এই ভোটটা হলে সাঁওতালি অর্থাৎ আদিবাসী ভাইরাও খুব দ্রুত দেশের বিভিন্ন জায়গায় তারা উচ্চ পর্যায়ে চাকরি পাবে, এটা আমি আশা করি। কিন্তু দুঃখের বিষয় এটাই, কিন্তু যারা আমরা বলি আদিবাসী উন্নয়ন চাই, সবাই আমরা যারা
রাজনৈতিক ভাবে এখন প্ল্যাটফর্মে আছি, সবাই বলি আমরা আদিবাসীদের উন্নয়ন চাই, কিন্তু দুঃখের বিষয় প্রকৃত উন্নয়ন কেউ চায় না। যদি আজকে প্রকৃত উন্নয়ন চাইতো, আজকে আপনারা দেখতে পাবেন বর্তমান যে রাজ্য সরকার চলছে তার 3টে মিনিস্টার আছে মানে আদিবাসী সমাজ থেকে। তারপর চুপ করে বলতে হয় একটু খোঁজ নিয়ে দেখুন ঝাড়গ্রামে গিয়ে ওখানকার কিছুদিন আগে মহিলা রেফারি ছিল, তারা ফুটবল ময়দানে কাবাডি রেফারি করে। দুঃখের বিষয় আজকে তারা খেতে পারছে না, অন্যের বাড়িতে কাজ করে খেতে হচ্ছে, অর্থাৎ তাদেরকে সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু এটা নয়, আমরা যখন ভোট প্রক্রিয়া চলছিল একটা নিউজে দেখেছিলাম যে আদিবাসীদের বেশ কিছু পরিবারের ম্যানহোলের সেখানে বসবাস করছে। তাহলে স্বাধীন হওয়ার পরও এতদিন পরও আদিবাসীরা তাদের নিজস্ব বসস্থান পাচ্ছে না, মাথার উপরে ছাদ পাচ্ছে না। আর যে ভোট আছে সেই আদিবাসীদের জন্য সমস্ত রাজনৈতিক দল মায়ের কান্না কাঁদে। তাই আমি বলি এই আজকের এই অবস্থান থেকে, আজকের এই আলোচনা সভা থেকে আমি এই দাবিটা তুলি যে আদিবাসী ভাইদেরকে তাদের ঘরের ব্যবস্থা করা দরকার, যাতে করে তারা অন্তত তাদের মাথার উপরে ছাদের ব্যবস্থা থাকতে পারে, তাদেরকে উন্নয়ন করে নদীর পাড়ে বিভিন্ন জায়গাতে অন্যের জমিতে বসবাস করে সেটা বন্ধ করতে হবে। এবং আদিবাসী ভাইদেরকে যে সমস্ত জায়গায় বসবাস করে তাদেরকে সেই জায়গাগুলোকে সরকারি জায়গা যেগুলো আছে সেগুলোকে পাট্টা হিসাবে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে ইতিহাস দেখতে গেলে এটাই জানতে হবে, আজকের দিনে আমরা সবাই জানি আন্দোলনটাকে কুক্ষিগত করে দেওয়ার জন্য এটাকে উৎসব বলে চাপিয়ে দিতে চাইছে। কিন্তু দুঃখের বিষয় ভুল শব্দের মানে কিন্তু আমরা অনেকেই জানি না। যারা বলছে ভুল উৎসব, ভুল মানে তো বিদ্রোহ, বিদ্রোহ আর উৎসব কিন্তু একসাথে সম্ভব, কোনোদিনই সম্ভব না। কিন্তু দাঁড়িয়ে দিতে চাইছে যেটা আদিবাসীদের বলে, অর্থাৎ আন্দোলনটাকে ছোট করে দিতে চাইছে। কিন্তু যারা আন্দোলন ছোট করে দিতে চাইছে তাদেরকে বলবো ইতিহাস কোনোদিন ছাপা থাকে না। ধীরেন্দ্রনাথ বাস্কের বইটা খুলে দেখতে পাবেন, হয়তো এই আন্দোলনটা সিধু মুর্মু কারো মুর্মুর নেতৃত্বে হয়েছিল। এই আন্দোলনে কিন্তু দলিত চামার নাপিতরাও যেমন অংশগ্রহণ করেছিল, মুসলিম সমাজের মুমিন মুসলমানরাও আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ওই সেই 30,000 মানুষের মধ্যে মুসলিম সমাজের মানুষ ছিল, দলিতের মানুষ ছিল, আদিবাসী মানুষ ছিল। এক কথাই তখনই দেখিয়ে দিয়েছিল যে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর আজকে সেটা দাগিয়ে দিতে চাইছে একটা ধর্মীয় অনুষ্ঠান করে। আমি এটা থেকে কঠিনভাবে কন্ডেম করবো, যেটা আজকে এই ভুল বিদ্রোহটাকে যারা ভুল উৎসবে পরিণত করতে চাইছে তাদেরকে আবারও বলবো আদিবাসীদের জীবন চরিত্র করুন, আদিবাসী নিয়ে গবেষণা করুন, আদিবাসীদেরকে নিয়ে গবেষণা করার পরে আদিবাসীদের সম্পর্কে বা তাদের উৎসব কি বিদ্রোহ কাজে সঠিকভাবে বাস্তবায়ন করুন এবং আদিবাসীদের যে মর্যাদা যে সম্মান সেটা দেওয়ার ব্যবস্থা করুন। আমি বেশি সময় নেবো না, আর কয়েকটা সময় নেব। তৎকালীন সময় ব্রিটিশরা যেরকম ভাবে মহাদেব দাদনদের মাধ্যমে কৃষকদের উপর অত্যাচার নামাতো, লোনের উপরে লোন, সুদ এতটাই বেড়ে যেত যে তাদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দিত। শুধু বাজেয়াপ্ত করতো না সম্পত্তি, তাদের বাড়ির মহিলা, পুরুষ, মহিলা এবং পুত্র সন্তানগুলো এই ঋণের ফলে তাদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হতো। শুধু বাজেয়াপ্ত করে তারা ক্ষান্ত হতো না, তাদের বাড়ির এই আদিবাসীদের, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের বাড়ির মহিলাদেরকে এবং পুত্রদেরকেও তাদের ভোটের জন্য ব্যবহার করা হতো। সেদিকে লক্ষ্য রেখে তৎকালীন সময়ের বীর পুরুষ যাদের ইতিহাস সর্বদা স্যালুট জানাচ্ছে, হয়তো কিছু ইতিহাস থেকে দিলেও যারা প্রকৃতপক্ষে ইতিহাস লেখক যেমন ধীরেন্দ্রনাথ বাস্কের মতো লেখকরা তাদেরকে এখনো জীবিত করে রেখেছে ইতিহাসের পাতায়। তারা ঐক্যবদ্ধ লড়াই করবে এদের বিরুদ্ধে। আর আজকের দিনে দেখতে পাবেন সারা রাজ্যে সারা দেশে দেখুন কৃষক বন্ধুরা যে তার অধিকারের লড়াই করছে, দুটো প্রায় একই ক্যাটাগরি পড়ে যাচ্ছে। তখন ছিল জমিদার ও ব্রাহ্মণদের ছোট ব্রিটিশ অত্যাচার, ব্রিটিশ পুলিশের অত্যাচার, আজকে দেখুন বড় বড় কোম্পানিগুলোকে দিচ্ছে এবং তার রাষ্ট্রীয় ভাতার অত্যাচার লাগানোর চেষ্টা করছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে বলবো সেই 1855 যে লড়াই দিয়েছে সেই লড়াই থেকে আমি আমার সাহস পাচ্ছি। আজকের দিনে আমার পাশে আমার সহযোদ্ধা লক্ষ্মীকান্ত হালদার আমাদের মধ্যে ইচ্ছা করছে আজকে চলুন আমরাও বেরিয়ে পড়ি, আমার দেশের রাজধানীর উদ্দেশ্যে আমরা লং মার্চ করি। ওই কৃষক বন্ধুরা যারা লড়াই করছে তাদের লড়াইকে আমরা সম্মান জানাই। কারণ লড়াই একমাত্র হক প্রতিষ্ঠিত করতে পারবে, লড়াই একমাত্র সংবিধানের যে অধিকার সেটা ফিরিয়ে দেবে। তবে লড়াইটা যেন সংবিধানের মধ্যে হয়, সংবিধানের বাইরে নয়। কারণ বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে প্রতিটা পদক্ষেপ কিভাবে চলবে দেশের মানুষ সেটাও দেখিয়ে দিয়েছে। প্রতিবাদ কিরকম ভাবে করতে হবে, কতটুকু করতে হবে সেটাও বাবা সাহেব
আম্বেদকর তার রচিত সংবিধানের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। আর আমরা ভারতবাসী আমাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করেছে, ব্রিটিশদের হাত থেকে মুক্তি দিয়েছে, তাদের লড়াই করেছে, তাদের আত্মবলিদানের জন্য স্বাধীন হয়েছে। সুতরাং আমরা দেশকে ভালোবাসি, আমাদের পূর্বপুরুষের লড়াইকে আমরা স্যালুট জানাই। অর্থাৎ আমরা আমাদের সংবিধানের বাইরে কোনো কাজ করবো না, আমরা সংবিধানের মধ্যে থেকে এই লড়াইটা এগিয়ে নিয়ে যাবো, যাতে করে কৃষক বন্ধুরাকে কালা কানুন যে কালা আইন পাস করেছে তার বিরুদ্ধে লড়াই করছে, এটাকে প্রত্যাহার করতে হয়। আমরা অধিক পর্যন্ত লড়াই করবো কৃষক বন্ধুদের সাথে, যতদিন না পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইনগুলোকে প্রত্যাহার করছে। আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট শক্তিতে তাদের পাশে থাকবো, তাদের আন্দোলনকে যাতে আগামী দিন আর চালিয়ে যেতে পারে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আর কয়েকটা কথা বলে আমি শেষ করবো। আজকে 167তম হুল দিবস। এই মাথায় দাঁড়িয়ে আমি আদিবাসী সমাজের কাছে একটাই বার্তা দেবো যে আপনারা আপনাদের প্রকৃত বন্ধুকে চিনুন। স্বাধীনতার এত বছর পরেও সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 16 কোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দেবো, সবাই কিন্তু আদিবাসী আমার ভাই, আদিবাসী আমার ভাই, আদিবাসী উন্নয়ন চাই বলে প্রশ্ন করে। তা এত উন্নয়ন চাই বলে প্রশ্ন তোলার পরও এসটি কমিশন হওয়ার পরও বিভিন্নভাবে আপনাদের ডেভেলপমেন্টের জন্য ফান্ড তৈরি করার পরও আপনারা এত পিছিয়ে আছেন কেন? শুধু একটা প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে আমি আমার বক্তব্য শেষ করবো। প্রশ্নটা এটাই যে 16 কোটি কম বেশি মানুষ ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়ের যারা বসবাস করে, তার মধ্যে মাত্র 2% নিচের মানুষের জায়গা জমির প্রমাণপত্র ছাড়া, কাগজপত্র ছাড়া, বাকি 98% মানুষের কাছে কেন এই প্রশ্নটাকে নিজের মনে মনে করেছিলেন? আপনারা আজকের দিন থেকে নিজের মনে প্রশ্ন করতে শুরু করুন যে আমাদের 2% ছাড়া বাকি 98% মানুষের কাছে কেন আপনার নিজের ক্ষেত্রে বসবাস করি তার কাগজপত্র নেই। আশা করছি এই উত্তরটা পেলে আপনারা বুঝতে পারবেন আপনার প্রকৃত বন্ধুকে আর যে বন্ধু সে যে আপনার সাথে শত্রুতা করছে সেটা চিহ্নিত করতে পারবেন। আর যতদিন না পর্যন্ত এই চিহ্নিত আমরা করতে পারবো না আমাদের সাথে যারা বন্ধু সে শত্রুতা করছে, ততদিন পর্যন্ত আমাদেরকে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ফেলে রেখে দেবে। এবং আমাদের ডেভেলপমেন্টের জন্য যে টাকা পয়সাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের জন্য প্রকল্পে অ্যালার্ট হয়, সেটা তারা ভোট করে খাবে আর আমাদেরকে কিছু করার অর্থাৎ আমাদেরকে বঞ্চিত করে রেখে দেবে। তাই আদিবাসী মানুষকে আহ্বান করবো, আপনার পূর্বপুরুষরা যে লড়াই গিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই গিয়েছিল, সেই লড়াইকে পুলিশ জানিয়ে আসলে গিয়ে আসি আমরা ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করে আমরা আমাদের সংবিধানিক অধিকার যাতে বাস্তবায়ন করতে পারি সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে আবার সংগ্রামী অভিনন্দন জানালাম। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ন্যাশনাল নিউজ 24x7।